আমার প্রিয় সহপাঠীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এলুমনাই অ্যাসোসিয়েশন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে আয়োজিত টিইএ ওয়েবিনার সিরিজ এপিসোড 3 এ আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাহরা কেবুল হুদা, তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আজকের এই ওয়েবিনারের সঞ্চালক। ওয়েবিনারটি সুন্দরভাবে পরিচালনার জন্য সবাইকে অনুরোধ করছি সবার মাইক্রোফোন বন্ধ রাখার জন্য। প্রশ্ন থাকলে চ্যাট বক্স অথবা কিউএনএ সেকশনে লিখে পাঠাবেন। আমাদের সাথে আজকের স্পিকার হিসেবে ওয়েবিনারে যুক্ত আছেন লেফটেন্যান্ট কমান্ডার সাফায়েত আরেবিন ভাই, কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনী এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এলুমনাই অ্যাসোসিয়েশনের লাইফ মেম্বার। ভাই আমাদের সাথে শেয়ার করবেন বাংলাদেশ নৌবাহিনীতে স্নাতক শিক্ষার্থীদের জন্য কেরিয়ার সুযোগ, প্রস্তুতি এবং বাস্তব অভিজ্ঞতা। তো আর দেরি না করে আমি সম্মানিত বক্তা সাফায়েত আরেবিন ভাইকে অনুরোধ করছি আজকের সেশনটি শুরু করার জন্য। আসসালামু আলাইকুম। আজকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন উদ্যোগে আয়োজিত ওয়েবিনারের তৃতীয় পর্ব এবং আজকের বিষয় ক্যারিয়ার অপরচুনিটি ফর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট ইন বাংলাদেশ নেভি। আমি মোহাম্মদ শাফায়েত আরফিন, এ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। আমি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করার পর ফকির নিটওয়্যার, মাইক্রোফাইবার এবং ভিএলআর টেক্সে যথাক্রমে আর&ডি, ফিনিশিং এবং ডাইং সেকশনে 3 বছর প্রোডাকশন অফিসার হিসাবে কর্মরত ছিলাম। 2014 সালে আমি বাংলাদেশ নৌবাহিনীতে কমিশনড অফিসার হিসাবে যোগদান করি। 2013 সালে আমি বাংলাদেশ নৌবাহিনীর ডাইরেক্ট এন্ট্রি অফিসারের নিয়োগ বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, যেখানে সাপ্লাই ব্রাঞ্চের শিক্ষাগত যোগ্যতা অংশে উল্লেখ ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। নৌবাহিনী বিজ্ঞপ্তিতে টেক্সটাইল গ্র্যাজুয়েটদের নাম উল্লেখ থাকায় আমি এই চাকরির প্রতি আগ্রহী হই। বর্তমানে আমি লেফটেন্যান্ট কমান্ডার পদবিতে এনটিডেটেড সিনিয়রিটি সহ 13 বছর বাংলাদেশ নৌবাহিনীতে আছি। আমার বর্তমান এই পদটি বাংলাদেশ আর্মির মেজর এবং সরকারি চাকরিজীবীদের পঞ্চম গ্রেড বা ডেপুটি সেক্রেটারি সমমর্যাদার। আজকের এই ওয়েবিনার এ ব্যবহৃত সকল তথ্য, ছবি, ভিডিও বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত এবং এর বাইরে কোনো তথ্য এখানে আজকের ওয়েবিনারে প্রদান করা হবে না। যা ইন্টারনেটে পাওয়া যাচ্ছে সেই তথ্যগুলোই আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি। তো প্রথমেই আমরা একটা বাংলাদেশ নৌবাহিনীর টিভিসি দেখবো।
যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে। তো বাংলাদেশ নৌবাহিনীতে যদি একজন অফিসার হিসাবে কেউ যোগদান করতে চায়, সেক্ষেত্রে তার হাতে দুটো অপশন আছে: ক্যাডেট এন্ট্রি অফিসার, ডাইরেক্ট এন্ট্রি অফিসার। ক্যাডেট এন্ট্রি অফিসার এইচএসসি পাশের পর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, দেন সে এখানে ক্যাডেট এন্ট্রি অফিসার হিসাবে যোগদান করতে পারে। এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার গ্রাজুয়েশন শেষ করার পর সে ডাইরেক্ট এন্ট্রি অফিসার হিসাবে যোগদান করতে পারে। বাংলাদেশ নৌবাহিনীর সাথে সাথে বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশ বিমান বাহিনীতেও একইভাবে ডাইরেক্ট এন্ট্রি অফিসার হিসাবে যোগদানের সুযোগ রয়েছে। প্রতি বছর দুবার বাংলাদেশ নৌবাহিনীতে ডাইরেক্ট এন্ট্রি অফিসারের জন্য সার্কুলার হয়ে থাকে, এবং এই সার্কুলারের গ্রাজুয়েশন এর সাবজেক্ট গুলো বিভিন্ন সময় ভিন্নতা দেখা দেয়। ক্রাইটেরিয়া ফর ডাইরেক্ট এন্ট্রি অফিসার: প্রথমত তাকে গ্রাজুয়েশন শেষ করতে হবে, তার বয়স 28 বছর হতে হবে, তবে এডুকেশন ব্রাঞ্চের জন্য 30 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। তাকে অবিবাহিত হতে হবে, কিন্তু এডুকেশন ব্রাঞ্চের জন্য 30 বছর জন্য সে ম্যারিড এবং আনম্যারিড যে কোনো দুটি হতে পারে, এবং হাইট লেখা আছে 5 ফিট 4, এবং ফিমেলদের জন্য 5 ফিট 1 ইঞ্চি। বাংলাদেশ নৌবাহিনীতে মূলত 5টি ব্রাঞ্চ আছে: এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং, সাপ্লাই, ইলেকট্রিক্যাল অ্যান্ড এডুকেশন ব্রাঞ্চ। প্রতিবার সার্কুলারের সময় সব সময় 5টি ব্রাঞ্চই অফিসার নিয়ে থাকে না, কখনো কখনো সবগুলো বা মাঝে মাঝে প্রয়োজন অনুসারে অফিসার, ডাইরেক্ট এন্ট্রি অফিসার নেওয়া হয়ে থাকে। এক্সিকিউটিভ ব্রাঞ্চ মানে যারা জাহাজ পরিচালনা করে, জাহাজ চালনা করে, এবং তারাই মূলত এক্সিকিউটিভ ব্রাঞ্চ। এক্সিকিউটিভ ব্রাঞ্চের যারা মেরিন অ্যান্ড ফিশারিজে গ্রাজুয়েশন করে, এবং এর আগেও দেখা গেছে যারা পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে পড়ালেখা করেছে, তারাও এক্সিকিউটিভ ব্রাঞ্চে যোগদান করতে পেরেছে। এরপরে আসি ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ: নেভাল আর্কিটেকচার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনারা সবাই গ্রাজুয়েশন শেষে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে পারে। এরপর সাপ্লাই ব্রাঞ্চ। সাপ্লাই ব্রাঞ্চ নৌবাহিনীর লজিস্টিক শাখা বলা যেতে পারে। সাপ্লাই ব্রাঞ্চে বিবিএ গ্রাজুয়েট, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, লেদার টেকনোলজিস্ট না হয়ে থাকে। তবে টেক্সটাইল ইঞ্জিনিয়ার সার্কুলারে এখন থাকছে না, কারণ যখন প্রয়োজন অনুসারে লেদার টেকনোলজিস্ট, টেক্সটাইল ইঞ্জিনিয়ার কে নেওয়া হয়ে থাকে। এরপর ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ, এখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ট্রিপলি, এই ধরনের যারা গ্রাজুয়েশন করে থাকে তাদেরকে নেওয়া হয়ে থাকে। এবং এরপর এডুকেশন ব্রাঞ্চ। এডুকেশন ব্রাঞ্চটা শুধুমাত্র ডাইরেক্ট এন্ট্রি অফিসারদের জন্য। এডুকেশন ব্রাঞ্চ প্রতি বছরই এডুকেশন ব্রাঞ্চ থেকে অফিসার নেওয়া হয়, এবং এক্ষেত্রে তাদের সাবজেক্ট গুলো থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংলিশ, ফিলোসফি অ্যান্ড এমবিবিএস, ডক্টর, আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ার। বিভিন্ন প্রয়োজন অনুসারে বাংলাদেশ নৌবাহিনীর প্রয়োজন অনুসারে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম গ্রাজুয়েটদের নিয়ে থাকে। রোড ম্যাপ টু বি এ ডাইরেক্ট এন্ট্রি অফিসার: কেউ যদি একজন ডাইরেক্ট এন্ট্রি অফিসার হতে চায়, তাহলে তার করণীয় কি? প্রথমত তাকে সার্কুলারটা দেখতে হবে। প্রতি বছর 2বার করে সার্কুলার হয় বিভিন্ন নিউজ পেপারে, এবং নেভির ওয়েবসাইটে সার্কুলারটা থাকে। সার্কুলারটা থাকার পর তাকে তার এলিজিবিলিটি চেক করতে হবে, এবং সেটার জন্য একটা আমাদের ওয়েবসাইট আছে, jointnavyofficer.org। এখানে তার এলিজিবিলিটি চেক করে দেখতে হবে সে কি নৌবাহিনীর জন্য যোগ্য কিনা। দেন সে যখন অ্যাপ্লিকেশন করবে, প্রথমেই তার মেডিকেল করা হবে, প্রিলিমিনারি মেডিকেল, এবং মেডিকেলে সে যদি ফিট হয়, তারপর তাকে নৌবাহিনী কর্মকর্তা কর্তৃক ইন্টারভিউ নেওয়া হবে। এবং মেডিকেল এবং ইন্টারভিউতে সে যদি ফিট হয়ে থাকে এবং কোয়ালিফাই হয়ে থাকে, পরবর্তীতে সে রিটেন এক্সামিনেশনের জন্য প্রস্তুত নেবে এবং রিটেন এক্সামিনেশন দিবে, এবং এটাও নৌবাহিনী তত্ত্বাবধানে হয়ে থাকবে। রিটেন এক্সামিনেশনে মূলত আইকিউ, ইংরেজি, বাংলা উপর দক্ষতা দেখা হয়। রিটেন এক্সামিনেশন যারা টিকবে তাদেরকে পাঠানো হবে ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ডে। ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ডে যদি প্রার্থী গ্রিন কার্ড পেয়ে থাকে, দেন তাকে আবার পুনরায় ফাইনাল মেডিকেল টেস্ট করা হবে, এবং এরপরে নৌবাহিনী কর্তৃক আর একবার ইন্টারভিউ নেওয়া হবে, যাকে আমরা ফাইনাল
সিলেকশন বোর্ড এর ইন্টারভিউ বলে থাকি। এরপর অ্যাপয়েন্টমেন্ট লেটার গ্রহণ করবে বাংলাদেশ নেভি থেকে এবং মিলিটারি ট্রেনিং এর জন্য বাংলাদেশ নেভাল একাডেমিতে গমন করবে এবং মিলিটারি ট্রেনিং শেষে একজন কমিশন নেভাল অফিসার হিসাবে সে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করবে। এই যে প্রসেস, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হলো আইএসএসবি। আইএসএসবি সম্বন্ধে সংক্ষেপে যদি আমি বলি, এটা 4 দিনের একটা পরীক্ষা হয়। প্রথম দিন যে এখানে স্ক্রিনিং অ্যান্ড পার্সোনালিটি অ্যাসেসমেন্ট হয়। এখানে যারা কোয়ালিফাই করে তারা 4 দিনের জন্য থাকে এবং এখানে যারা কোয়ালিফাই করে না তার প্রথম দিনই চলে যায়। এখানে ইন্টেলিজেন্স টেস্ট, পিকচার পারসেপশন অ্যান্ড ডিসক্রিপশন টেস্ট এবং টিএটি সহ বিভিন্ন ধরনের টেস্ট প্রথম দিনে হয়। এই এই টেস্টগুলো হওয়ার পর যারা টিকে যাবে তাদেরকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যেতে হয়। ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট, সিচুয়েশনাল রিঅ্যাকশন টেস্ট, সেলফ ডিসক্রিপশন টেস্ট। এই টেস্টগুলা মনস্তাত্ত্বিক টেস্ট, যার মাধ্যমে একজন ব্যক্তির মনস্তাত্ত্বিক বিষয়, লিডারশিপ কোয়ালিটি এবং তার চিন্তা চেতনা কি রকম সেই সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়। এরপর দলবদ্ধভাবে কিছু টেস্ট করা হয় এবং ইন্টারভিউ নেওয়া হয়। গ্রুপ ডিসকাশন, গ্রুপ ডিসকাশনে একজন প্রার্থীর কমিউনিকেশন অ্যাবিলিটি এবং রিজনিং ক্ষমতা এটা দেখা হয়। প্রোগ্রেসিভ গ্রুপ টাস্কে একজন প্রার্থীর বিভিন্ন ফিজিক্যাল অবস্টাকলসে গ্রুপ ওয়াইজ কাজ করার দক্ষতা এবং তার লিডারশিপ কোয়ালিটি দেখা হয় এবং টিম ওয়ার্ক এর ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি দেখা হয়। হাফ গ্রুপ টাস্কটাও গ্রুপ টাস্কের মতোই যেখানে হচ্ছে যে স্মলার গ্রুপ থাকবে। এরপর এক্সটেম্পোর স্পিচ, উপস্থিত বক্তৃতা বাংলা এবং ইংলিশ দুটো বিষয়ই থাকবে। ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টে বিভিন্ন রকম ফিজিক্যাল ফিটনেস টেস্ট করা হয় এবং এরপর প্ল্যানিং এক্সারসাইজে একটি সমস্যা দেওয়া হয়, সেখানে তারা কিভাবে ওই সমস্যার সমাধান করবে, কিভাবে প্ল্যান করবে এবং তার ডিসিশন মেকিং ক্যাপাসিটি দেখা হয়। কমান্ড টাস্কে একজন ক্যান্ডিডেটের কমান্ড এবং লিডারশিপ কোয়ালিটি দেখা হয়। এর পরবর্তী মিউচুয়াল অ্যাসেসমেন্ট হবে, সবাই সবাইকে অ্যাসেস করবে এবং সবাই সবাইকে পয়েন্ট দিবে। সুতরাং এই আইএসএসবি থাকাকালীন সময়ে প্রত্যেকটা ক্যান্ডিডেট চেষ্টা করে তার তার পিয়ার্স এর সাথে, তার অন্যান্য যারা থাকে তাদের সাথে একটু ভালো সম্পর্ক বজায় রাখার জন্য। ফাইনাল অ্যাসেসমেন্ট চতুর্থ দিনে হয়। এখানে একটা কনফারেন্সের মাধ্যমে ক্যান্ডিডেট পারফরমেন্স গুলা অ্যাসেস করা হয়। যদি প্রয়োজন হয় দ্বিতীয়বার ইন্টারভিউ নেওয়া হয় এবং পরবর্তীতে তার রেজাল্টটা অ্যানাউন্স করা হয়। একজন নেভাল অফিসার হিসাবে কি কি বেনিফিট পেয়ে থাকি বা পেতে পারি, আমি এখানে যে তথ্যগুলো দিয়েছি এটি বাংলাদেশ নৌবাহিনী বিজ্ঞপ্তি থেকে। বেতন ভাতা, সরকার কর্তৃক অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন অনুযায়ী বেতন ভাতাটি প্রাপ্য হবেন। উচ্চ উচ্চতর প্রশিক্ষণের সুবিধা আজ রয়েছে। জাতিসংঘ মিশনে অংশগ্রহণের সুযোগ রয়েছে। সন্তানদের অধ্যয়নের জন্য বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি রয়েছে। বাসস্থানের জন্য এভিনিউ রয়েছে, যেখানে অফিসাররা পরিবেশ মনোরম পরিবেশ, মানসম্মত সুসজ্জিত বাসস্থান পেয়ে থাকেন। প্লটের কিছু সুযোগ রয়েছে, প্লট প্রাপ্তি এবং সব এবং সবশেষে চিকিৎসা। সিএমএইচ সমূহে তার এবং তার পরিবারের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। এইটুকুই আমার সংক্ষিপ্ত বর্ণনা এবং ব্রিফ। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ভাই আমাদের কিছু কোয়েশন নিয়ে নেওয়া আছিল আর কি, আগে ওইগুলো যদি করি আর কি আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, অনেকগুলো করো। কোয়েশন, যে মানে কেউ যদি এখন থেকে শুরু করতে চায় প্রস্তুতি, তাহলে কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত? কেউ যদি এখন শুরু করতে চায়, প্রথমত তাকে সার্কুলারটা দেখতে হবে। সার্কুলারে যদি তার সাবজেক্টটা অনুসারে নৌবাহিনী রিক্রুট করে থাকে তাহলে সে এটাতে অ্যাপ্লাই করবে।
প্রথমত কমিউনিকেশন গ্যাপটা হয় অনেক সময়, অনেক সময় জানেই না যে এরকম একটা সার্কুলার হয়েছে। তো আমার ক্ষেত্রে যেমন, আমি যখন অ্যাপ্লাই করি তার আগের বছরও কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ার নৌবাহিনী চেয়েছিল, কিন্তু আমি জানতাম না এরকম একটা সার্কুলার হয়েছে। তো কমিউনিকেশন গ্যাপটা অনেক বড় একটা গ্যাপ। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছর যে দুটো সার্কুলার হয়, সেই সার্কুলার যদি বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ডের মাধ্যমে সার্কুলেট করা যায়, তাহলে কিন্তু অনেকেই জানতে পারবে যে নৌবাহিনী গ্র্যাজুয়েট যারা আছে তাদেরকে নৌবাহিনীর একটা যোগদানের সুযোগ আছে। দেন সে যদি যখন এটাতে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর বিভিন্ন বই পুস্তক পাওয়া যায় আইএসএসবির জন্য, বিভিন্ন আইকিউ সলভ করার জন্য অনলাইনে আইকিউ সলভ করা যায়, এবং আইকিউ সলভ করার জন্য বিভিন্ন বই আছে, সেই বইগুলোতে আইকিউ সলভ করতে হবে। তবে একজন মানুষের, একজন কমিশন অফিসার হওয়ার জন্য বিভিন্ন কোয়ালিটি দেখে। এর মধ্যে একটা হলো যে উপস্থিত বক্তৃতা। তো একটা ছেলে যদি একটা বিশ্ববিদ্যালয়ে সকল কালচারাল অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত থাকে, সে যদি ডিবেটিং সোসাইটির সাথে যুক্ত থাকে, সে যদি বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার সাথে যুক্ত থাকে, সে যদি বিভিন্ন অর্গানাইজেশন এর সাংগঠনিক কাঠামো পরিচালনার ক্ষেত্রে একজন সদস্য হিসাবে কাজ করে থাকে, তার মধ্যে এই ধরনের লিডারশিপ কোয়ালিটি, কথা বলার ক্ষমতা জন্ম নিবে। সুতরাং ভার্সিটিতে পড়ালেখার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিস যদি কেউ যুক্ত থাকে, তাহলে এই ধরনের গুণাবলী তার ডেভেলপ করবে। তো আইএসএসবি তে এবং বাংলাদেশ নৌবাহিনীতে পরীক্ষায় যেসব জিনিস চেয়ে থাকে, সেগুলি শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মাধ্যমে সম্ভব না, এবং সেটা খুব কম সময়ে সম্ভব না। এই গুণাবলীটা বিশ্ববিদ্যালয়ের কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোর সাথে যুক্ত হলে এটা আস্তে আস্তে একজন মানুষের মাধ্যমে এটা ডেভেলপ করবে। ধন্যবাদ। ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। হ্যাঁ ভাই, যারা ইন্টারমিডিয়েট দিয়ে ওই অফিসার ক্যাডেট হিসেবে জয়েন করে এবং যারা ওই গ্রাজুয়েশনের পরে জয়েন করে, তাদের মধ্যে কি ডিফারেন্স আছে নাকি তারা একই ধরনের অফিসার হিসেবে গণ্য হয়? যারা ক্যাডেট এন্ট্রি এবং ডাইরেক্ট এন্ট্রি, তারা দুজনই একই সমপরিমাণ অফিসার, একইভাবেই ট্রিট করা হয়। তারা দুজনই অফিসার, তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। ডাইরেক্ট এন্ট্রি অফিসারদের ক্ষেত্রে সিনিয়রিটি দেওয়া হয়, তার কারণ তারা যেহেতু গ্রাজুয়েশন শেষ করে আসে। তবে সব ব্রাঞ্চে সব সময় ডাইরেক্ট এন্ট্রি অফিসার নেওয়া হয় না, এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার কম পরিমাণে নেওয়া হয়। নৌবাহিনীর এবং তথা বাংলাদেশ তিন বাহিনীর প্রয়োজন অনুসারে ডাইরেক্ট এন্ট্রি অফিসার নেওয়া হয়, এবং তারা একই রকম ভাবে বাংলাদেশ নৌবাহিনীর কমিশন অফিসার হিসাবে তারা তালিকাভুক্ত থাকে, এবং তারা বাংলাদেশ নৌবাহিনীতে সার্ভ করে যায়। এখানে কোনো পার্থক্য নেই। জি ভাই, বুঝতে পারছি ভাই। এখানে যে প্রমোশনের যে ব্যাপারটা, ওইটাও কি ওই তাদের মতো রেগুলার যেরকম ভাবে হয় ওইটাই, যারা গ্রাজুয়েশনের পরে জয়েন করে তাদের ক্ষেত্রে কি সেম ওয়েতে প্রমোশনটা হয়? প্রমোশনের ক্ষেত্রে একইভাবেই হয়ে থাকে, বাট একজন ডাইরেক্ট এন্ট্রি অফিসারের সাধারণত দেখা যায় যে একটু বয়স, বেশি বয়সে চলে আসে। তো তার সেক্ষেত্রে সার্ভিসের যে লেন্থ এটা কম থাকে। তো এই কারণে প্রমোশনের ক্ষেত্রে শেষ পর্যায়ে যে প্রমোশন গুলা থাকে, সেই প্রমোশন গুলার জন্য বয়স এর সার্ভিস এইজটা আর কাভার করে না। কিন্তু কেউ যদি কম বয়সে জয়েন করে সেক্ষেত্রে এতে কোনো সমস্যা হওয়ার কথা না। আর এখানে প্রমোশনের যে নিয়মগুলো হলো, এখানে সুন্দর একটা রোড ম্যাপ আছে এবং ক্যারিয়ার প্ল্যান আছে। বিভিন্ন পরীক্ষায় এখানে পাশ করতে হয়, এবং বিভিন্ন ক্রাইটেরিয়াতে পাশ করলেই তার সে নিয়ম অনুসারে প্রমোশন বোর্ডে চলে যায়, এবং প্রমোশন হয় তার। তো এই ক্ষেত্রে টাইপ অফ এন্ট্রিতে কোনো সমস্যা হয় না। বাট আমাদের আরেক ধরনের অফিসার আছে, তারা হচ্ছে এসডি লিস্ট অফিসার, এসডি অফিসার, যারা নাবিক থেকে পরীক্ষার মাধ্যমে প্রমোটেড হয়ে অফিসার হিসেবে যোগদান করে। তাদের ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া থাকে যে তারা লেফটেন্যান্ট কমান্ডের উপর আর যেতে পারবে না, এবং তাদের বিভিন্ন পরীক্ষাগুলোও তাদের দিতে হয় না। বা একজন ডাইরেক্ট এন্ট্রি অফিসার এবং ক্যাডেট এন্ট্রি অফিসারের সমান সবাই একই রকম ভাবে সব সব ধরনের পরীক্ষা দিতে হয় প্রমোশনের জন্য। ধন্যবাদ। জি ভাই, বুঝতে পারছি। ভাই এখানে আর একটা প্রশ্ন ছিল আর কি, যে ওই আমরা যারা ওই গ্রাজুয়েশনের পরে যারা জয়েন করবে তাদেরকে কি
ওই বাকি যারা ইন্টারমিডিয়েট পরে আইএসএসবি দিয়ে জয়েন করে তাদের মতো অপারেশনাল অ্যাক্টিভিটিতে যুক্ত করা হয়? এটা নির্ভর করছে সে কোন ব্রাঞ্চে আছে। সে যদি এক্সিকিউটিভ ব্রাঞ্চে থাকে তাহলে এক্সিকিউটিভ ব্রাঞ্চে কাজ করবে, কিন্তু এডুকেশন ব্রাঞ্চে যারা থাকে তাদেরকে বিশেষ প্রয়োজনে নেওয়া হয়। সাপোজ একজন যদি এমবিবিএস ডক্টরকে নেওয়া হয়, তাকে অবশ্যই হাসপাতালগুলোতেই দেওয়া হবে। আবার যদি সিভিল ইঞ্জিনিয়ার নেওয়া হয়, তাকে সেই বিশেষ কাজই নেওয়া হবে। কিন্তু অন্য অন্য ব্রাঞ্চে যখন নেওয়া হয়, সবাই সমানভাবেই সব ধরনের কাজে যুক্ত হয়। জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। ভাই, আর একটা কোয়েশ্চন আছে যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি কিভাবে ফিটনেস ও মানসিক প্রস্তুতি নিব কেউ আর কি, যারা প্রিপারেশন আগ্রহী আর কি জয়েন করতে। জয়েন করার ক্ষেত্রে যে জিনিসটা আছে, মেডিকেল টেস্টে পাশ করতে হবে। মেডিকেল টেস্টে পাশ করার ক্ষেত্রে ফিজিক্যাল ফিটনেস একটা ইম্পর্টেন্ট জিনিস। তার কারণ ওভারওয়েট হলে কিন্তু এখানে নৌবাহিনীতে যোগদান করা সম্ভব না। তো সবাইকে নিজের শরীরের প্রতি যত্ন রাখতে হবে, এবং ওভারওয়েট যাতে না হয় এই জিনিসটা মেনটেন করতে হবে। তো কিন্তু অফিসারের ক্ষেত্রে আমরা ফিজিক্যাল ফিটনেসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মেধা, তার লিডারশিপ কোয়ালিটি, তার যে কোনো জায়গায় কথা বলার ক্ষমতা, এবং তার অন্য অন্য গুণাবলী, যেগুলি আইএসএসবি তে 3 জন অফিসার তাকে 3 দিক থেকে অ্যাসেস করে থাকে। এবং একজন মানুষের মধ্যে সততা, সত্যবাদিতা, মানুষ হিসাবে সে কি রকম, এই জিনিসগুলো দেখে। ধন্যবাদ। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ, প্লিজ। ভাই এইখানে মানে এই যে সেক্টরটা, এই সেক্টরের মধ্যে যদি আমি আসতে চাই, তো আমার দৃষ্টিশক্তির কোনো সমস্যা আছে কিনা? আমার এমনিতে চোখে চশমা পরি আর কি, এইখানে কোনো বাধ্যবাধকতা আছে কিনা একটু জানতে চাচ্ছিলাম। এর আগে আমি দৃষ্টিশক্তি। ভাই এর আগে আমি মেরিনে ট্রাই করতে গেছিলাম, পরবর্তীতে ওইখানে একটা চোখের মনে সীমাবদ্ধতা ছিল, 6/6 নাকি 6/12 এরকম একটা ছিল, এই জন্য আমি আর অ্যাপ্লাই করি নাই। এক্ষেত্রে কি আমার ওটা আছে কিনা? দৃষ্টিশক্তির ক্ষেত্রে ব্রাঞ্চ ওয়াইজ একটা সীমাবদ্ধতা আছে। এক্সিকিউটিভ ব্রাঞ্চে দৃষ্টিশক্তি ভালো যাদের তাদেরকে নেওয়া হয়। অন্য অন্য ব্রাঞ্চের ক্ষেত্রে দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা কোনো সমস্যা না, যদি না কোনো কালার ব্লাইন্ড না হয়ে থাকে। বাট 6/12 বা একটা নির্দিষ্ট সীমানা আছে, -2 -3 পর্যন্ত কোনো সমস্যা হয় না। বাট কালার ব্লাইন্ড হলে নেওয়া হবে না। এক্সিকিউটিভ ব্রাঞ্চে কখনো দৃষ্টিশক্তি যদি কারো 6/6 না থাকে, সেক্ষেত্রে নেওয়া হয় না। সুতরাং যেদিন মেডিকেল টেস্ট হবে সেদিন চশমা সহই যেতে হবে, এবং তারাই এটা দেখে দিবে 6/18 পর্যন্ত। আমি এই বিষয়ে এক্সপার্ট না, তারপর আমার যত ধারণা যে নেওয়া হয়, সমস্যা হয় না। জি ভাই, বুঝতে এবং পারছি। আমি নিজেও চশমা পরে পরে থাকি। জি ভাই, বুঝতে পারছি।